হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিট 2025 এর জন্য সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টার স্টার্ট করব। এটা নিটের সিলেবাসের থার্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার এবং 11-এর এনসিইআরটি বই দেখলেও আমরা দেখতে পাবো এটা থার্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। আমরা জানি নিটের বায়োলজিতে মোট 720 নম্বর থাকে, তার মধ্যে মোট থাকে 720 নম্বর আর বায়োলজিতে থাকে 360। তাহলে পুরোপুরি 360 নম্বর আমাদের স্কোর করতেই হবে। সেই জন্য আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার বায়ো, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। চলো আমরা স্টার্ট করি। খুব মন দিয়ে আমাদের এনসিইআরটি পড়তে হবে এবং যেহেতু এই নিউ এনসিইআরটি থেকে আমাদের 360 ডিগ্রি কভার করতে হবে এবং অল্প সময়ের মধ্যে যাতে তোমরা করতে পারো, তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের পক্ষে বোঝাটা খুব ইজিয়ার হবে। দেখো, সেল আমরা জানি এটা ডিভাইড করে, ইলংগেট করে বা ডিফারেন্সিয়েট করে। ডিফারেন্সিয়েট করা মানে সেলটা ম্যাচিওর করে, ম্যাচিওর হলেই তবেই সেলটা ফাংশনাল হয়। সেলের একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে এবং লাইফ স্প্যানটা হয়ে গেলে সেলের প্রোগ্রাম, সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস দেখা যায়। তাহলে সেল ডিভিশন যেটা হয়, সেল ডিভিশন হচ্ছে বেসিক্যালি একটা সিকোয়েন্স অফ ইভেন্টস। Cells duplicate its genetic material or genome, synthesizes other organelles and gets divided into two daughter cells. So there is a specific order of events, and the cell division procedure is all along genetically controlled, and it is occurs in sequential manner. So firstly, DNA is synthesized in the interphase stage or S phase of the interphase stage. Then from the DNA, RNA will produce. From the RNA, by means of translation process, proteins are produced. Proteins, there are two kinds of proteins, cyclins and CDK. CDK are the cyclin dependent kinases. So cyclin and CDK proteins, this group of proteins control the process of cell division. তাহলে জেনারেশন টাইম দেখো, হিউম্যান সেলের ক্ষেত্রে একটা জেনারেশন টাইম হচ্ছে 24 আওয়ার। হ্যাঁ, এবং এর মধ্যে ইন্টারফেজ স্টেজ বা প্রিপারেটরি ফেজ হচ্ছে 95% অকুপাই করে থাকে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে 23 আওয়ার আর এম ফেজটা হচ্ছে 1 আওয়ার। আবার ইস্ট একটা তোমার ফাঙ্গাস, তার ক্ষেত্রে জেনারেশন টাইম হচ্ছে 90 মিনিটস, তার মধ্যে 85 মিনিট বা 85 মিনিট হচ্ছে ইন্টারফেজ স্টেজ, যেটাকে আমরা নন ড্রামাটিক ফেজ বলতে পারি। আর এম ফেজ হচ্ছে 5%, দ্যাট ইজ 5 মিনিট, বা ড্রামাটিক ফেজ বলতে পারি 5 মিনিটস। তাহলে ইন্টারফেজ স্টেজের মধ্যে আবার তিনটে সাবস্টেজ আছে, G1, এস আর G2, এবং তারপরে এটা এম ফেজে চলে যাবে। Interphase is the resting phase, but it is metabolically active and it is the longest phase of the cell cycle. Cell cycle is basically the life cycle of a cell. তাহলে দেখো এই যে কি বলছে যে এই যে G1 ফেজ, এস ফেজ আর G2 ফেজ, তাহলে G1 ফেজ বা গ্যাপ 1 ফেজ, হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট মাইটোটিক ফেজ বা প্রি সিনথেটিক ফেজ আমরা বলতে পারি। ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ ইন্টারফেজ অ্যান্ড হোল সাইকেল। প্রোটিন, আরএনএ, এটিপি সিনথেসিস হয় G1 ফেজে। সাইটোপ্লাজমটা ইনক্রিজ করে, নিউক্লিওটাইডস ইনক্রিজ করে, সেলের সাইজ বাড়তে থাকে এবং ম্যাক্সিমাম অর্গানেলি ডুপ্লিকেশন হয় এই G1 ফেজে। G1 এর পরের ফেজটা হচ্ছে এস ফেজ। তাহলে G1 আর এস ফেজের মাঝে একটা চেক পয়েন্ট আছে, যেটা একটা মেজর চেক পয়েন্ট আমরা বলতে পারি, এবং সাইক্লিন, G1 সাইক্লিন আর CDK2 এটাকে কন্ট্রোল করে। এবং G1 স্টেজ থেকে যদি সেল মানে উইথড্র করে নেয় সাইকেলটাকে, তখন তাকে আমরা বলবো একটা কুইসেন্ট স্টেজে পৌঁছবে, সেটাকে আমরা G0 স্টেজ বলতে পারি। G1 এর পরের স্টেজটা হচ্ছে এস ফেজ, যেটা একটা সিনথেটিক ফেজ বলা হয়, যেখানে নিউক্লিয়ার ডিএনএ রেপ্লিকেশন হয়, হিস্টোন ডুপ্লিকেশন দেখা যায়, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের ডুপ্লিকেশন দেখা যায় উইদিন সাইটোপ্লাজম। তাহলে এস ফেজ হচ্ছে অ্যাকচুয়ালি সিনথেটিক ফেজ। এস ফেজের পরে হচ্ছে G2 ফেজ। G2 ফেজটাকে গ্যাপ 2 ফেজ বা পোস্ট সিনথেটিক বা প্রি মাইটোটিক ফেজ বলা হয়। এখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডিজ এগুলো ডুপ্লিকেট করে, টিবিউলিন প্রোটিন তৈরি হয়, আরএনএ বা অন্যান্য প্রোটিন রিজিউম করে যায়। হ্যাঁ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই G2 এবং এম এর মাঝখানে একটা G2 এম ফেজ চেক পয়েন্ট দেখা যায়, যেটা এম সাইক্লিন এবং CDK2 কন্ট্রোল করে। এম ফেজের মধ্যে আবার আমরা দুটো ভাগ দেখতে পাই, ক্যারিওকাইনেসিস প্রথমে, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশন, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ডিভিশন। এই ক্যারিওকাইনেসিসের আবার চারটে ভাগ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আচ্ছা, তাহলে এস ফেজে অ্যাকচুয়ালি কি হয়, ডিএনএ কন্টেন্ট ডবল হয়ে যায়। তাহলে একটা সেলের মধ্যে যদি 20 পিকোগ্রাম ডিএনএ থাকে, হিউম্যান সেল যদি 46 ক্রোমোসোম হয় এবং 2n সংখ্যক ক্রোমোসোম থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আফটার এস ফেজ এর ডিএনএ 46 ক্রোমোসোমই থাকবে, হ্যাঁ, বা 2n 46ই হবে, কিন্তু এই 20 গ্রাম ডিএনএটা 40 পিকোগ্রাম হয়ে যাবে। তাহলে একটা এ, যেটা তোমার এ ডিভাইডস ফ্রিকুয়েন্টলি, তাহলে যারা তাদের ক্ষেত্রে G1টা শর্টার হবে। আর এ ডু নট, বি বলছে ডু নট ডাবল দ্যাট অফেন, এটা হচ্ছে লঙ্গার হবে।
আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যখন এই ক্রোমোসোম নাম্বারটা ডাবল হয়ে যাচ্ছে, মানে 20 গ্রাম পিকোগ্রাম থেকে যখন 40 পিকোগ্রাম হয়েছে, তাহলে দেখো ইনিশিয়ালি একটা ক্রোমোসোমের মধ্যে একটা ক্রোমাটিড ছিল, এখানে একটা ক্রোমোসোমের মধ্যে আফটার দ্য এস ফেজ আর আফটার দ্য ডিএনএ সিনথেসিস একটা ক্রোমোসোমের মধ্যে দুটো করে ক্রোমাটিড হয়ে গেছে। তাহলে ক্রোমোসোম 1 ক্রোমাটিড, এখানে ক্রোমোসোম 2 ক্রোমাটিড বলছে। তাহলে ক্রোমোসোম কি বলছে, ক্রোমোসোম 46 ছিল, এখানে ক্রোমোসোম 46 থাকবে, বাট ক্রোমাটিড ইনিশিয়ালি 46 ছিল, এখানে ক্রোমাটিড হয়ে যাবে 92। তাহলে জি জিরো ফেজ আমরা কাকে বলবো, এটা আগেই বলেছি আগের স্লাইডে। জি জিরো ফেজ একটা কুইসেন্ট ফেজ বা একটা ইনঅ্যাক্টিভ ফেজ। সেল যখন জি1 থেকে এক্সিট করে যায়, সেল সাইকেলটা সাসপেন্ডেড হয়ে যায়, বাট এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, সেল ডিভাইড করে না, তখন এটাকে ইনঅ্যাক্টিভ ফেজ বা জি জিরো ফেজ বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল সেলের ক্ষেত্রে মাইটোসিস হয়, এখানে 2n থেকে 2n হয় এবং ডিপ্লয়েড সোমাটিক সেল তৈরি হয়, এক্সেপ্ট তোমার ড্রোনস, যেটা তোমার হানিবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফিমেল মানে মেল যারা, তাদের ক্ষেত্রে কিন্তু মাইটোসিস হয় না। প্ল্যান্টসের ক্ষেত্রে এটা মাইটোসিস হতে পারে, হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড হচ্ছে অ্যালগি বা ব্রায়োফাইটের ক্ষেত্রে দেখা যায় হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, আর ডিপ্লয়েড দেখা যায় টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা এটা ডিফারেন্সিয়েট যখন করে, মানে বিভেদীকরণ যখন হয়, তখন এটা প্যারেনকাইমা স্টেজে চলে যায়, জিজিও স্টেজে চলে যায়, এবং যখন ফার্দার ডি ডিফারেন্সিয়েট করে এটা আবার সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করে। আচ্ছা, তাহলে 23 ক্রোমোসোম, এটা যখন গ্যামেট তৈরি করছে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, তাহলে 1 2 3 4 এরকম 23 অবধি থাকছে, তখন এর প্লয়েডি হচ্ছে এন এবং ডিএনএ কন্টেন্ট হচ্ছে সি। হ্যাঁ, এর প্লয়েডি যখন কিন্তু আফটার ডিএনএ সিনথেসিস এর প্লয়েডিটা হয়ে যাবে 2n এবং ডিএনএ কন্টেন্টটা থাকবে সি। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো প্লয়েডি 2n, ডিএনএ কন্টেন্ট সি, তাহলে এটা সি থেকে 2c হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইটোসিস বা এম ফেজ, ইকুয়েশনাল ডিভিশন, it is responsible for repair or replace, to it is responsible to increase the number of masses. এম ফেজ হচ্ছে মোস্ট ড্রামাটিক ফেজ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দেখা যায়। প্রফেজ দুরকম হতে পারে, আর্লি প্রফেজ আর লেট প্রফেজ। তাহলে 2n46 থেকে এখানে দুটো সেল আমরা পেলাম 2n করে, 46 করে পেলাম। আচ্ছা, প্রফেজ আর প্রফেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্লি প্রফেজ, এখানে বল অফ উল দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা প্রাইম স্টেজ বলতে পারি। এখানে পেয়ার অফ অ্যাস্টার তৈরি হয়, যেটা মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে। Condensation starts, initiation of prophase and ends of chromosome, but chromosomes are not distinct equally. Centrosomes move to opposite pole. Nucleolus and nuclear material starts disappearing. Nuclear membrane starts disappearing. Centrosome and astral rays start to form the aster. One cell, টু অ্যাস্টার, মানে একটা প্রত্যেক সেলের মধ্যে দুটো করে অ্যাস্টার থাকে, তাহলে পেয়ার অফ অ্যাস্টার মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে। তাহলে সেন্ট্রিওল অ্যাট অপোজিট পোল, ক্রোমোসোম কন্ডেন্স করে, নিউক্লিওলাস অর্গানেলিসটা ডিসঅ্যাপিয়ার করে যায় লেট প্রফেজে। আচ্ছা, তারপর হচ্ছে মেটাফেজ। মেটাফেজ স্টেজে কি দেখা যায়, 46 2n দেখতে পাওয়া যায়। স্পিন্ডিল ফাইবার ইট অ্যাটাচেস টু কাইনেটোকোর। ক্রোমোসোম কন্ডেনসেশন দেখা যায় হুইচ ইজ কমপ্লিটেড। অল ক্রোমোসোমস অ্যালাইন অ্যাট মেটাফেজ প্লেট, যেটাকে আমরা কংগ্রেশন বলি। নাম্বার অফ মেটাফেজ প্লেট হচ্ছে একটা সেলের মধ্যে একটাই থাকে। নাম্বার অফ স্পিন্ডিল ফাইবার 46 ক্রোমোসোমের জন্য দুটো মানে 92টা থাকবে বা 92টা থাকবে। ইট ইজ দ্য মোস্ট কন্ডেন্সড ক্রোমোসোমাল স্টেট, বেস্ট ফেজ টু স্টাডি। ক্রোমোসোমের মরফোলজি বা ক্রোমোসোমের স্ট্রাকচার স্টাডি করার জন্য এটা হচ্ছে বেস্ট ফেজ। আচ্ছা, অ্যানাফেজ দেখো, ইট ইজ দ্য ট্র্যাকশন ফাইবার, ইট পুলস দ্য ক্রোমোসোম। এখানে 46 ক্রোমোসোম আমরা দেখতে পাচ্ছি, এর মাঝখানে ইন্টারজোনাল ফাইবার রয়েছে। এখানে 46 ক্রোমোসোম, তাহলে দুদিকে মোট 92 ক্রোমোসোম দেখা যায়। স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার দেখা যায়, ক্রোমাটিড মুভস টু অপোজিট পোল। সেন্ট্রোমিয়ার লোডিং দেখা যায়, টেলস অর ট্রিট্রেলস বিহাইন্ড, বেস্ট ফেজ টু স্টাডি। এবং এখানে ক্রোমোজোমের যে শেপ দেখা যায়, মেটাফেজে এটা ভি শেপের দেখা যায়, কিন্তু তোমার অ্যানাফেজে এটা জে শেপেড হয়ে যায়। হ্যাঁ, বা টেলোফেজের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, টেলোফেজের ক্ষেত্রে আমরা কি দেখবো, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস্ট আবার রিঅ্যাপিয়ার করে। অর্গানিডিসগুলো রিঅ্যাপিয়ার করতে থাকে। হ্যাঁ, ক্রোমাটিন মেটেরিয়ালটা ডিকন্ডেন্স করে যায়। 46 ক্রোমোসোম, 1 ক্রোমাটিড ইচ ক্রোমোসোম ছিল, এটা 2n বা 46 ক্রোমাটিড থাকে। 46 ক্রোমোসোম থেকে 46 ক্রোমোসোমের মধ্যে 46 ক্রোমাটিড দেখতে পাওয়া যায়, 2n সমান 2n হয়। সাইটোকাইনেসিস, ডিভিশন অফ সাইটোপ্লাজম, অ্যানিমাল সেল বা প্ল্যান্ট সেল হতে পারে। তাহলে এখানে আমরা সেল ফারো তৈরি হয়, যেটা হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল গ্রোথ তৈরি হয়, এই সেন্ট্রিফিউগাল গ্রোথও দেখা যায়। ফ্র্যাগমোপ্লাস্ট, গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা ম্যাচিওর করে, সেল প্লেট তৈরি হয়, গ্রো আউটওয়ার্ড এবং সেলটা আলটিমেটলি ডিভাইড করে যায়। আচ্ছা, হিউম্যান সেল হচ্ছে 46 দেখা যায়, 2n।
ডিএনএ কন্টেন্ট হচ্ছে 20 পিকোগ্রাম। G1 থেকে S থেকে G2 তৈরি হয়, তারপর এম ফেজটা মেটাফেজ তৈরি করে, টেলোফেজ হচ্ছে পার নিউক্লিয়াস থেকে বা পার সেল থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 পিকোগ্রাম ডিএনএ, সেটা এস ফেজে 40 পিকোগ্রাম হয়ে যায়, G2 ফেজে 40 পিকোগ্রাম থাকে, এম ফেজে 40 পিকোগ্রাম থাকে, কিন্তু টেলোফেজের পরে আবার পার নিউক্লিয়াস 20 পিকোগ্রাম বা পার সেল কিন্তু 40 পিকোগ্রামই থাকে, মানে দুটো নিউক্লিয়াসে ডিভাইড করে গেছে। তাহলে ক্রোমোসোম যেটা 46 ছিল G1 ফেজে, সেটা এস ফেজে 46ই থাকবে এবং অল অ্যালং 46 থাকবে, কিন্তু মানে টেলোফেজের পরে আমরা পার নিউক্লিয়াস 46 থাকবে, কিন্তু পার সেল 92 হয়ে যাবে। ক্রোমাটিড ছিল G1 ফেজে 46, মানে পার ক্রোমোসোম একটা করে ক্রোমাটিড ছিল, কিন্তু এস ফেজে ডিএনএ সিনথেসিস হবে, তাহলে পার ক্রোমোসোম দুটো করে ক্রোমাটিড হবে, 92 হয়ে যাবে ক্রোমাটিডের সংখ্যা। G2 তেও 92 থাকবে, এম ফেজেও 92 থাকবে, পার নিউক্লিয়াস 46 হবে, কিন্তু পার সেল ক্রোমাটিড 92 হয়ে যাবে। তাহলে 2N 2C G1 ফেজে যেটা ছিল, এস ফেজে সেটা হয়ে যাবে 2N 4C, G2 ফেজে হয়ে যাবে 2N 4C, এম ফেজে হয়ে যাবে 2N 4C, এবং তারপর সেটা আস্তে আস্তে ডিভাইড করে 2N 2C তৈরি করবে। আচ্ছা, হিউম্যানের ক্ষেত্রে আমরা জানি 46 ক্রোমোসোম আছে, হ্যাঁ, এবং G1 ফেজ থেকে সেটা এস ফেজ এবং G2 ফেজে যাবে। তাহলে 2N সমান 2N যেটা 46 ছিল, কিন্তু এই এস ফেজের পরে 2C যেটা ক্রোমাটিন ভ্যালু যেটা, সেটা 2C থেকে 4C হয়ে যায়, ডাবল হয়ে যায়। তাহলে সিগনিফিকেন্স, একটা সেল যখন গ্রো করে নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিওটা ডিস্টার্ব হয়ে যায়, তখন সেলটা ডিসিশন নেয় যে এবার সেলটাকে ডিভাইড করতে হবে। তাহলে প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো, আর তারপরে সাইটোকাইনেসিস হয়, মানে সাইটোপ্লাজমের ডিভিশন হয়। তাহলে যখন একটা সেল যখন এনলার্জ করে যাচ্ছে, সেলের সাইজটা যখন বেড়ে যাচ্ছে, তখন আর নিউক্লিয়াসটা পুরো সেলটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ রেশিওটাই কিন্তু সেলকে প্রমোট করছে এই তোমার এটাকে নিউক্লিয়াসকে ডিভাইড করার জন্য। তাহলে সেল ডিভিশন দেখো, 46 ক্রোমোসোম থাকে, 2N 2C 2N 2C থাকছে, তাহলে এটা মাইটোসিস করছে 2N 2C 46, আবার 2N 2C 46। যখন এটা মিওসিসে যায়, রিডাকশনাল ডিভিশন 23NC 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 এবং 23NC, অর্থাৎ মিওসিসের ফলে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, মাইটোসিসের ফলে দুটো ডিপ্লয়েড সেল তৈরি হবে, আর মিওসিসে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি G1 S G2 যদি মিওসিসে যায় এবং তারপর ডিভিশনাল ফেজে যাবে, তাহলে মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারফেজ যেটা 2N 2C ছিল, সেটা 2N 4C হয়ে যাবে, তবে 2N 4C থাকবে, হ্যাঁ, 20 পিকোগ্রাম, সেটা 40 পিকোগ্রাম হয়ে যাবে। একটা ক্রোমোসোম ছিল, সেটা এস ফেজে গিয়ে পার ক্রোমোসোম দুটো করে ক্রোমাটিড হয়ে যাবে, G2 ফেজেও পার ক্রোমোসোম দুটো করে ক্রোমাটিড থাকবে। তাহলে মিওসিসের যেটা ডিভিশনাল ফেজ, সেটাকে মিওসিস 1 আর মিওসিস 2 তে আমরা ভাগ করতে পারি, আর মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানের সময়টাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। এই প্রত্যেকটা মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে আবার প্রফেজ 1 প্রফেজ 2, মেটাফেজ 1 মেটাফেজ 2, অ্যানাফেজ 1 অ্যানাফেজ 2, টেলোফেজ 1 টেলোফেজ 2 থাকবে। তাহলে এই দুটো ফেজের মাঝখানটা হচ্ছে ইন্টারকাইনেসিস, যেটাকে আমরা ইন্ট্রামিওটিক ফেজও বলতে পারি। এখানে আরএনএ ফর্মেশন হয়, প্রোটিন ফর্মেশন হয়, হ্যাঁ, সেন্ট্রিওল ডুপ্লিকেশন দেখা যায়, কিন্তু কোনো ডিএনএ ডুপ্লিকেশন দেখা যায় না। তাহলে প্রফেজ 1 এ কি হচ্ছে, প্রফেজ 1 এ লেপ্টোটিন প্রথম দশাটার নাম বা প্রথম সাবফেজের নাম, এখানে ক্রোমোসোমাল কন্ডেনসেশন স্টার্ট হয়, এন্ডস অফ ক্রোমোসোমাল কন্ডেনসেশন বাট ইট নট ডিস্টিংক্ট, এটাকে আমরা বোকে স্টেজ বলতে পারি। লেপ্টোটিনের পরে হচ্ছে জাইগোটিন স্টেজ, এখানে সাইনাপসিস দেখা যায়, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়, সাইনাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয় হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে, এবং টেট্রাড তৈরি হয় বা এখানে বাইভ্যালেন্ট তৈরি হয়। আচ্ছা, নিউক্লিয় প্রোটিন কমপ্লেক্স তৈরি হয়, নাম্বার অফ বাইভ্যালেন্টস হচ্ছে 23, তাহলে ইউনিভ্যালেন্ট থেকে ডায়েট তৈরি হয়। এরপর হচ্ছে প্যাকাইটিন, টেট্রাড স্টার্টস অ্যাপিয়ারিং, ক্রসিং ওভার বা রিকম্বিনেশন দেখা যায়, জেনেটিক এক্সচেঞ্জ অকার্স বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অফ হোমোলোগাস ক্রোমোসোম। তাহলে এনজাইম হচ্ছে রিকম্বিনেশন এনজাইম কমপ্লেক্স, এটা রিকম্বিনেশন নডিউল তৈরি করে, যেটার নাম হচ্ছে রিকম্বিনেজ। আচ্ছা, ডিপ্লোটিন, ডিসলিউশন অফ সাইনাপটোনিমাল কমপ্লেক্স, এটা একটা এক্সেপ্ট স্ট্রাকচার না, যেটাকে কায়াজমাটা বলে। ডিপ্লোটিন গেটস অ্যারেস্টেড ফর মান্থস টু ইয়ার্স, এতে হিউম্যান ফিমেলের ক্ষেত্রে অনেক বছর সময় লেগে যায়। ডিপ্লোটিনের পরে আসে ডাইকোটিনি। আচ্ছা, লাস্ট স্টেজ হচ্ছে ডায়াকাইনেসিস, এখানে টার্মিনালাইজেশন অফ কায়াজমা দেখা যায়, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস বা অর্গানেলিসগুলো এই সময় ডিসঅ্যাপিয়ার করতে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে মেটাফেজ 1, হোমোলোগাস ক্রোমোসোমস অ্যালাইন্স অ্যাট ইকুয়েটোরিয়াল প্লেট, ইট ইজ এ র্যান্ডম ইভেন্ট, 2 মেটাফেজ প্লেট, তো এখানে নাম্বার অফ স্পিন্ডিল ফাইবার্স 46 তৈরি হয়। আচ্ছা, এরপর বলছি অ্যানাফেজ 1, সেপারেশন অফ ডিসজাংশন, হোমোলোগাস ক্রোমোসোমগুলো সেপারেট করতে থাকে, রিডাকশন অফ নাম্বার অফ ক্রোমোসোম। আচ্ছা, টেলোফেজ 1 হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস বা অন্যান্য অর্গানেলি রিঅ্যাপিয়ার করতে থাকে, এখানে প্রত্যেকটা সেলের মধ্যে আবার দুটো সেল তৈরি হয়, তবে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, প্রত্যেকটার মধ্যে 23 করে ক্রোমোসোম থাকে এবং 46 করে ক্রোমাটিড থাকে, এবং এটা ডিকন্ডেন্সড অবস্থায় থাকে।
তারপর হচ্ছে মিওসিস ওয়ানে কি দেখা গেল 46 থেকে দুটো 2n মানে 46 ক্রোমোজোম বিশিষ্ট একটা সেল থেকে দুটো সেল তৈরি হলো যাদের প্রত্যেকের মধ্যে 23 করে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ একটা ডিপ্লয়েড সেল থেকে দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো, এই জন্য এটাকে রিডাকশনাল ডিভিশন বলা হয়। তাহলে আফটার সাইটোকাইনেসিস 2n NC 10 পিকোগ্রাম হয়ে যাবে 23 NC 10 পিকোগ্রাম 23 NC 10 পিকোগ্রাম 23 NC 10 পিকোগ্রাম, প্রত্যেকটা সেলের মধ্যে এটা ক্রোমোজোম কন্টেন্টটা হাফ হয়ে গেল, সেই জন্য এটাকে রিডাকশনাল ডিভিশন বলছে। বিয়ন্ড এনসিআরটি আমরা কি দেখতে পাই, মাইটোজেন্স রয়েছে which can promote the process of mitosis just like insulin or cytokinin or auxin. Mitotic poison কাকে বলে, which inhibit the process of mitosis just like RNase, mustard gas. So ploidy of cell increases due to colchicine treatment. It inhibit the spindle formation during cell division. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কন্ডেনসেশন অফ ক্রোমোজোম এটা হয় মিওসিসের হাফ হয়ে যায়, তাহলে 46 ক্রোমোজোম থেকে এগের মধ্যে বা স্পার্মের মধ্যে 23 করে চলে আসে এবং তারা আবার পরপর মিলে গিয়ে 92 ক্রোমোজোম তৈরি করে। মিওসিস 2 সেম অ্যাজ মাইটোসিস, এখানে প্রোফেজ 2, মেটাফেজ 2 এবং অ্যানাফেজ 2 দেখা যায়, তারপর টেলোফেজ 2 দেখা যায়। তাহলে প্রোফেজ 2 তে আমরা জানি 23 ক্রোমোজোম রয়েছে, মেটাফেজে 1 এ তোমার মেটাফেজ প্লেট স্পিন্ডল ফাইবার 46 থাকছে, তাহলে 23 ক্রোমোজোমস অ্যালাইন অ্যাট 1 মেটাফেজ প্লেট, ফার্স্ট মেটাফেজ প্লেট। অ্যানাফেজ 2 তে কি দেখা যায়, স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার অকার্স ইন দিস স্টেজ এবং ক্রোমাটিড বিকাম সেপারেটেড ফ্রম ইচ আদার। আচ্ছা, এখানে 23 ছিল ক্রোমোজোম, একটা করে ক্রোমাটিড বিশিষ্ট, তাহলে ক্রোমাটিডের মধ্যে 23 থাকছে, টেলোফেজ 2 তে কমপ্লিট ডিকন্ডেনসেশন অফ ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। তাহলে কি বলছে, পেরেন্ট সেল 46 ক্রোমোজোম যদি হয় 20 পিকোগ্রাম মিওসিস 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি G1S G2 যাবে, তাহলে G1 এ যেটা ক্রোমোজোম ভ্যালু 2C থাকবে, GS যেটা 4C হয়ে যাবে, তাহলে G2 তে কি হবে, নাম্বার অফ ক্রোমোজোম 46, নাম্বার অফ ক্রোমাটিড 92, ডিএনএ কন্টেন্ট হচ্ছে 40 পিকোগ্রাম। টেলোফেজ 1 এ কি হবে, পার সেল থাকবে 46 ক্রোমোজোম বাট নাম্বার অফ ক্রোমাটিড থাকবে 92 এবং ডিএনএ কন্টেন্ট হবে 40 পিকোগ্রাম। হ্যাঁ, আবার পার নিউক্লিয়াস টেলোফেজ 1 এ নাম্বার অফ ক্রোমোজোম হবে 23, নাম্বার অফ ক্রোমাটিড হবে 46 আর ডিএনএ কন্টেন্ট হচ্ছে 20 পিকোগ্রাম। তাহলে মিওসিস 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, মিওসিস 2 তে যে প্রোফেজ 2, মেটাফেজ 2 এবং টেলোফেজ 2 হবে, তাহলে নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 23, নাম্বার অফ ক্রোমাটিড হবে 46, ডিএনএ কন্টেন্ট 20 পিকোগ্রাম। মেটাফেজ 2 তেও নাম্বার অফ ক্রোমোজোম হবে 23, নাম্বার অফ ক্রোমাটিড হবে 46, ডিএনএ কন্টেন্ট হবে 20 পিকোগ্রাম। টেলোফেজ 2 তে হয়ে যাবে নাম্বার অফ ক্রোমোজোম 46, এটা সেপারেশন হবে এরপর, তাহলে ক্রোমাটিড হয়ে যাচ্ছে 46 আর ডিএনএ কন্টেন্ট হচ্ছে 20 পিকোগ্রাম। তাহলে পার নিউক্লিয়াস থাকছে 23 ক্রোমোজোম 23 আর 10 পিকোগ্রাম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।